নারীদের অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটে জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরির নামে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। নারী হেনস্থায় প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল। কিছুক্ষণ পর যোগ দেবেন কিশোরগঞ্জের জনসভায়। এবং রমজান ঘিরে আগের অর্থ বছরের তুলনায় ৩ লাখ মেট্রিক টন পণ্য বেশি আমদানি। দাম বাড়াতে লাইটার জাহাজে করে সাগরে মজুদ সহ নানা কারসাজির অভিযোগ। ব্যবস্থা নিতে চলছে অভিযান। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। তাদের নেতা যে ভাষায় মন্তব্য করেছেন তা কলঙ্কজনক। ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, যারা স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করছে তাদের কাছ থেকে দেশ নিরাপদ নয়। পরে যশোরে জনসভায় যোগ দিয়ে ভোট গণনায় দেরির নামে কেউ সুবিধা নিতে চাইলে জনগণকে প্রতিরোধের আহ্বান জানান তারেক রহমান। খুলনার মাটিতে ২২ বছর পর তারেক রহমান। বেলা ১২:১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসভা স্থলে আসেন বিএনপি চেয়ারম্যান। অপেক্ষমান লাখো জনতা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগরী। সকাল থেকেই খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে জনতার ঢল নামে প্রভাতী স্কুল মাঠে। হাতে ধানের শীষ নিয়ে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। অন্তত ১০ কোটি জনসংখ্যা। বক্তব্যের শুরুতেই উপকূলীয় এলাকার নানা সমস্যা ও সংকট সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী ১৩ তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। এ সময় জামায়াত আমিরের এক্স পোস্টে নারীদের নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। এমন আচরণের জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন? আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। আইডি হ্যাক হয়েছে জামায়াতের এমন দাবিকে মিথ্যা অভিহিত করে প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে যারা ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। গদবাঁধা বক্তব্য নয়, সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইছেন তিনি। খুলনার পর যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, ভোট গণনায় সময় বেশি লাগবে বলে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিরোধে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনকে বিতর্কিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে। ভোট গণনা করতে দেরি হবে, এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন? দেশ পুনর্গঠনে ধানের শীষের পক্ষে ভোট দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সমর্থন নিয়েই বিএনপি শুরু করবে তার কাজ। হাসান ওয়ালি, সময় সংবাদ। নারীদের হেনস্থা করে একটি দল জামায়াতের পেছনে লেগেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে নির্বাচনী জনসভায় তিনি বলেন, এসব করে গণজোয়ার ঠেকানো যাবে না। ক্ষমতায় গেলে নারীদের সম্মানজনক কর্মসংস্থান ও নিরাপদ দেশ গড়ার প্রতিশ্রুতি জানান জামায়াত আমির। কিছুক্ষণ পর অংশ নেবেন কিশোরগঞ্জের নির্বাচনী জনসভায়।
নির্বাচনী প্রচারণায় কক্সবাজারে জামায়াত আমির। তার আগমনকে কেন্দ্র করে শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে তৈরি হয় জনস্রোত। জায়গা না পেয়ে কেউ কেউ অবস্থান নেন সীমানা প্রাচীরে, কেউ বা দালানের ছাদে। দুপুর 1টার কিছু পরে মঞ্চে আসেন জামায়াত আমির। স্থানীয় পর্যটন শিল্পের উন্নতি করা সহ প্রতিশ্রুতি দেন নানা উন্নয়নের। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। বক্তব্যে বলেন, নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লেগেছে একটি দল। ক্ষমতায় গেলে জামায়াত নারীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ বাংলাদেশ গড়বে বলেও আশ্বাস দেন তিনি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে। ডাকাতের মতো, ছুরের মতো লেগেছে। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়। কি করবে, কি বলবে, হিসাব খুঁজে পায় না। এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। এরপর চট্টগ্রামের লোহাগড়ার পদুয়ার জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখানে বলেন, ব্যর্থতা দেখতে পেয়ে চোখে সর্ষে ফুল দেখছে একটি দল। 12ই ফেব্রুয়ারির পর দেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। যারা মাথা গরম করেছে, মেহরবানি করে ঠান্ডা করুন। ওই মাথা গরমে আমাদের কিছুই আসা যায় না। আপনাদের ওই সমস্ত পচা কথা শোনার আমাদের কোনো সময় নেই। আগামীর নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা এখন পাগল পাড়া। আমাদের পিছনের দিকে ডাইনে বামে তাকানোর কোনো সময় নাই রে ভাই। পরে সীতাকুণ্ডে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে টাকার বিনিময়ে ভোট চাইলে পুলিশে দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আগে ছিল ভাই, এখন হয়ে গেছে অন্য কিছু। আমি আর এটা মুখে নিলাম না। বুঝতে পারছেন? এরা দান্দাবাজ। এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। যারা মানুষের ভোট, গরিব হোক ধনী হোক, এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই, এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে। এর আগে সকালে দেশের সর্বদক্ষিণের উপজেলা মহেশখালীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে লবণ শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। বলেন, পচে যাওয়া নেতৃত্ব এবং অপরাজনীতির সংস্কৃতি পরিবর্তন করবে তার দল। বন্দরনগরী চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন এলাকায় জনসভাকালে এইসব অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনার কথা জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে 11 দলীয় ঐক্যের পক্ষে ভোট চান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। কিশোরগঞ্জের কটিয়াদীতে আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। এ নিয়ে বিস্তারিত জানাতে কটিয়াদী কলেজ মাঠে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যুক্ত হব তার সাথে। মধ্যেই শুরু হবে জামায়াত ইসলামের নির্বাচনী জনসভা। আজ যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যে কটিয়াদী কলেজ মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সকাল থেকে দূর দূরান্ত থেকে জামায়াত ইসলাম এবং বিভিন্ন সংগঠনের লোকজন, অঙ্গ সংগঠনের লোকজন এই মাঠে আসতে শুরু করেছে। তারা বিভিন্ন মিছিল মিটিং করে এই মাঠে আসছে এবং তারা যেটি বলছেন যে এই যে কিশোরগঞ্জের আজকের যে জনসভা, কটিয়াদী কলেজ মাঠের জনসভা, এটি অল্প কিছুক্ষণের মধ্যেই লোকারণ্য হয়ে যাবে। আয়োজকরা যেটি বলছেন যে স্মরণকালের মধ্যেই আজকে এবার প্রথম যে কিছুক্ষণের মধ্যেই যে জনসভাটি শুরু হতে যাচ্ছে, নির্বাচনী জনসভা, এতে যোগ দিচ্ছেন দলের প্রধান যে আমির, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার জন্য অপেক্ষা করছেন সবাই এবং তিনি যেটা বলা হচ্ছে যে 9টার মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যেই 9টায় জনসভার কাজ শুরু হবে। এরপরে দলের যে প্রধান ডাক্তার শফিকুর রহমান তিনি 10টায় এই মাঠে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিবেন এবং তিনি যে কিশোরগঞ্জের যে 6টি নির্বাচনী এলাকা আছে, এই এলাকার বিভিন্ন আসনের যে জামায়াতে ইসলাম এবং 11 দলীয় জোটের যে প্রার্থীরা আছেন তাদেরকে এই মাঠে পরিচয় করে দিবেন এবং যে দাঁড়িপাল্লার পক্ষে যে ভোট চাইবেন। জামাত নেতাকর্মীরা যেটি বলছেন যে দীর্ঘদিন পরে যে দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান এই মাঠে আসায় তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে এবং নেতাকর্মীদের
মধ্যে একটা উদ্দীপনা দেখা দিয়েছে। আপনি জানেন যে দীর্ঘদিন পরে তারা এই যে সমাবেশ করার সুযোগ পাচ্ছে এবং তারা যেটি বলছেন যে এই মাঠে আজকের যে মাঠে স্মরণকালের বৃহত্তম সমাগম ঘটবে এবং এইখান থেকে আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে তাদের জামাত ইসলামের কি ভূমিকা হবে সেটি দিক নির্দেশন দেবেন দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান। কিন্তু কিশোরগঞ্জে যে কুঠিয়াদি কলেজ মাঠ থেকে আমার কাছে এই ছিল সব শেষ। যুক্ত ছিলাম কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠ থেকে। শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত শ্রীবরদী উপজেলার জামায়াত সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ঝিনাইগাতির বনগাঁও এলাকায় বিল থেকে আসামি মাহমুদুল হাসান রুবেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রুবেল ঝিনাইগাতি উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং মামলার ৫৫ নম্বর আসামি। এদিকে এই ঘটনায় বিবৃতির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল। বিবৃতিতে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগ করে জামায়াতের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ রুবেলের নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়। গত ২৮ জানুয়ারি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় রেজাউল করিমের। রাজধানীর বনশ্রীতে রাস্তার পাশ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে বনশ্রী এলাকায় ফেমাস হাসপাতালের বিপরীতে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় খিলগাঁও থানা পুলিশ। এই ঘটনায় একটি প্রাইভেট কার ও এর চালককে আটক করেছে পুলিশ। তবে প্রাইভেট কারটি উবারের যাত্রী নেয়ার জন্য ঘটনাস্থলে অপেক্ষমান ছিল বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। স্বজনরা জানান, এদিন সন্ধ্যা ৭টায় অটোরিকশা নিয়ে বের হন শাহিন। স্ত্রী সন্তান নিয়ে রাজধানীর মেরাদিয়া এলাকায় বসবাস করতেন তিনি। উনি অটো গাড়ি চালাইতো, ৭টার সময় বাসার থেকে বাইরেছে। বাসার লগে একজনের কাছে ফোন দিচ্ছে, হ্যাঁ যায় আমার খবর জানাইছে। প্রাইভেট কারের নিচে লাশ পাওয়া গেছে। হ্যাঁ চাইছিল লাশটা গুম করার জন্য, গাড়ির তলে চাপা দিয়ে রাখা দিছে লাশটা। তখন ওই যে আরেকজনে গিয়ে সেটা ওই লাইট ধরে একজন করছে, তখন এর পায়ে কিছু পাচ্ছে। ওনারা বলতেছে যে এটা ময়লা, তখন উনি টান দিয়ে বাইর করে দেখে যে এটা লাশ। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে দেশেও আশঙ্কাজনক হারে বাড়ছে অসংক্রামক রোগীর সংখ্যা। অসচেতনতার পাশাপাশি রোগ শনাক্তে আর্থিক সংকট বাড়াচ্ছে এসবের উচ্চমাত্রা, যা বাধাগ্রস্ত করছে টেকসই উন্নয়ন। সরকারি হাসপাতালগুলো বলছে, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের প্রথমে সজাগ হতে হবে ব্যক্তিকে, আর রোগ সৃষ্টির উৎসগুলো শনাক্ত করে সরকারকে নিয়মিত মনিটরিং ও পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ছিদ্র হয়েছে, ছিদ্র চিকিৎসা ট্রিটমেন্ট নেওয়ার জন্য এই জায়গায় আমরা আসা। ডায়াবেটিকে আক্রান্ত হয়ে আমার এইখানে ক্ষত হয়ে গেছে। সরকারি বা বেসরকারি সব হাসপাতালেই হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার বা দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত মানুষের ভিড়। শহর ছাপিয়ে এসব রোগের প্রকোপ বাড়ছে গ্রামেও। উন্নত চিকিৎসার জন্য তাই ঢাকা কেন্দ্রিক চাপ বাড়ছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের চিকিৎসা নেই নোয়াখালীতে, এখানে ভালো একটা চিকিৎসা আছে। পার কেমোয় 18 থেকে 20 হাজার টাকা খরচ হয় আমার ব্যক্তিগত ফ্রি পাওয়ার পরেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, অসংক্রামক রোগে বিশ্বে 30 থেকে 69 বছর বয়সের মধ্যে প্রতি বছর মারা যায় 15 মিলিয়ন মানুষ, যার 85% নিম্ন ও মধ্য আয়ের দেশে। এসব রোগ থেকে রক্ষা পেতে অস্বাস্থ্যকর খাবার ও জীবনযাপন, ধূমপান, অ্যালকোহল ও দূষিত পরিবেশ এড়িয়ে চলাই ব্যক্তি পর্যায়ে প্রধান কাজ বলছেন চিকিৎসকরা। নন করোনারি ডিজিজ যেটা ক্যান্সার, কার্ডিয়াক, কিডনি, ডায়াবেটিস এই রোগগুলো এখন আমরা বেশি পাচ্ছি। তা আমাদের ক্যান্সার এখানে সারা দেশ থেকেই ক্যান্সার রোগী আসে। অসংক্রামক রোগটা আসলে ব্যক্তির কিন্তু দায়ভার আছে, কারণ যদি সচেতন না হয় ব্যক্তি মানুষ। আধুনিক কারণে যে কি হচ্ছে, মানুষ যে বাইরে বের হচ্ছে না, তারা যে এক্সারসাইজ করবে, একটু খেলাধুলা করবে, সেটাও কিন্তু অনেকটা অনলাইন ভিত্তিক হয়ে গেছে। জনস্বাস্থ্য সেবায় নিয়োজিতদের মতে অসংক্রামক রোগ সৃষ্টির উৎসগুলো শনাক্ত করে নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। গত 20-25 বছর যে সরকারি এসেছে তাদের মূলত ফোকাস ছিল আসলে কিউরেটিভের উপর। আমাদের এই কিউরেটিভ ব্যবস্থা থেকে আমাদের প্রিভেন্টিভ এবং প্রমোটিভ স্বাস্থ্য ব্যবস্থায় যেতে হবে। এটি যদি আমরা করতে পারি তাহলে দেখবেন অসংক্রামিত ব্যাধি এটি আগামী 2 দশকের মধ্যে অনেকখানি কমানো সম্ভব। গত 1 বছরে বিশ্বে অসংক্রামক রোগে মারা গেছে প্রায় 4 কোটি 30 লাখ মানুষ। বাংলাদেশেও প্রতি বছর 71% মানুষের মৃত্যু হয়। একই সঙ্গে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে তাদের পরিবার। এজন্য ব্যক্তি সচেতনতার পাশাপাশি
সরকারকে এই রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। তাজুল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইজারা প্রক্রিয়া বাতিল ও বদলি প্রত্যাহারের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক সংগঠনগুলো। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হব তার সাথে। চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা কিন্তু আমরা দেখছি আরও দীর্ঘ হচ্ছে। তার কারণ হচ্ছে গত 3 দিন ধরে 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিল শ্রমিক সংগঠনগুলো, এবং আজকে থেকে কিন্তু 24 ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এবং সকাল থেকেই আমরা 4 নম্বর গেট সহ বিভিন্ন গেটের সামনে ছিলাম, এবং সেক্ষেত্রে বন্দরের অন্যান্য স্বাভাবিক সময়ে যে ধরনের কাজ বা গাড়ি ঢোকার সহ যে ধরনের দেখা যায়, আজকে কিন্তু সেই ধরনের কোনো অবস্থা দেখা যায়নি। এবং এর ফলে অচলাবস্থার কারণে কন্টেইনার ও বাল্ক কার্গোবাহী জাহাজের জেটিতে অবস্থানকাল কিন্তু আরও বেড়েছে, এবং পণ্য লোডিং, আনলোডিং ও ডেলিভারি যে ধীরগতির কারণে জাহাজ নির্ধারিত সময়ে কিন্তু জেটি ছাড়তে পারছে না। এতে আমদানি রপ্তানি কার্যক্রম কিন্তু ব্যাহত হয়ে দেশের অর্থনীতিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আজকে থেকে সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টা পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক সংগঠনগুলো, এবং চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম কমিটির কর্মসূচি আরও কঠোর করার পাশাপাশি বন্দর চেয়ারম্যান, পরিচালক সহ বিভিন্ন জনের অপসারণও কিন্তু তারা দাবি করেছেন। এবং শ্রমিক নেতাদের অনেকে অভিযোগ করেছেন নিউমুনিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে যে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া, এইসব প্রক্রিয়া কিন্তু বন্ধ করতে হবে। এবং এনসিটি দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড ইজারা দেওয়ার বিরোধিতা করে দীর্ঘদিন ধরেই কিন্তু আন্দোলন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম কমিটি, জাতীয়তাবাদী শ্রমিক দল ও এসকব। এবং তাদের দাবির সাথে কিন্তু একাত্মতা জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের চট্টগ্রাম শাখা। এবং এই সংগঠনের নেতারা বলেন, আসলে লাভজনক হওয়া সত্ত্বেও ব্যক্তি স্বার্থে আসলে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে, এবং কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে কিন্তু তারা আসলে অভিযোগ করেছেন। এবং এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের কর্মবিরতি চলমান অবস্থায় বন্দর কর্তৃপক্ষ 16 জন শ্রমিক কর্মচারীকে ঢাকা আইসিডি ও নারায়ণগঞ্জের পানগা টার্মিনালও কিন্তু বদলি করেছিল। এবং গতকাল সোমবার তাদের মধ্যে একজনকে বাদ দিয়ে বাকি 15 জনের মধ্যে 8 জনকে পায়রা বন্দর ও বাকি 7 জনকে মংলা বন্দরে বদলির আদেশ জারি করেছিল। এবং সেক্ষেত্রে এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন, এই যে অচলাবস্থা, দ্রুতই কিন্তু এই অচলাবস্থা কাটানো হবে। এবং এই ধরনের অবস্থা থাকলে আমদানি রপ্তানি বাণিজ্য কিংবা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেটের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। রমজান মাসকে সামনে রেখে গত 7 মাসে 25,700 কোটি টাকা মূল্যের 26 লাখ মেট্রিক টন তেল, চিনি, খেজুর এবং ছোলার মতো 17 ধরনের ভোগ্যপণ্য আমদানি করেছে বাংলাদেশ। আগের অর্থ বছরের তুলনায় 1,500 কোটি টাকা মূল্যের 3 লাখ মেট্রিক টন পণ্য বেশি আমদানি হলেও ভোক্তা পর্যায়ে দাম বাড়াতে লাইটার জাহাজে করে সাগরে পণ্য মজুত সহ নানা কারসাজির অভিযোগ উঠেছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত 12,350 কোটি টাকা মূল্যের 9,40,000 মেট্রিক টন পাম অয়েল, 1,327 কোটি টাকা মূল্যের 2,69,000 মেট্রিক টন চিনি, 792 কোটি টাকা মূল্যের 96,000 মেট্রিক টন চিনি তৈরির কাঁচামাল, 1,700 কোটি টাকা মূল্যের 2,35,000 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে বাংলাদেশে। গত 7 মাসে আমদানি হওয়া 25,669,000 কোটি টাকা মূল্যের 25,53,000 মেট্রিক টন পণ্য থেকে চট্টগ্রাম কাস্টমস হাউস শুল্ক আদায় করেছে 4,229 কোটি টাকা। বিগত অর্থবছরের 7 মাসের তুলনায় চলতি অর্থবছরের 7 মাসের হিসেবে দেখা যাচ্ছে পরিমাণের তুলনায় বেশি আমদানি হয়েছে এবং রাজস্ব বেশি অর্জন হয়েছে। রমজানে ব্যাপক চাহিদার সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করতে আমদানিকারক কিছু প্রতিষ্ঠান আগে থেকে লাইটারের জাহাজে পণ্য লোড করে সাগরে ভাসিয়ে রেখে গুদাম হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত ভোগ্যপণ্যবাহী মাদার ভেসেল থেকে আমদানি পণ্য নামাতে প্রতিদিন যেখানে 150-এর বেশি লাইটারের জাহাজ প্রয়োজন, সেখানে মিলছে মাত্র 50 থেকে 60টি। যেখানে আমাদের রিকোয়ারমেন্ট আছে, চাহিদা আছে,
120টা জাহাজ, আমরা সেখানে 90টা জাহাজকে লাইটার দিতে পারতাম। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা ঠেকাতে 3 দিনের বেশি বন্দর সীমানায় পণ্যবাহী জাহাজের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারপরও আদেশ অমান্য করে অবস্থানকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। গত কয়েকদিন ধরেই বন্দরের নৌসীমানার 64 নটিক্যাল মাইলস জুড়েই চলছে অভিযান। আমরা ইতিমধ্যেই এ ধরনের অবৈধ যারা মজুদারি করেন তাদেরকে লাল কার্ড শো করেছি। আল্লাহর সাহায্য এবং জনগণের সমর্থনে আমরা এই সিন্ডিকেটকে ভেঙে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। যেগুলো রমজানে যেগুলোর চাহিদা পিকে উঠে যায়, সেই জিনিসগুলোর যাতে সরবরাহ ঘাটতি না হয় সেটা সরকারের উচ্চমহল থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে গুদাম হিসেবে ব্যবহার না করে তারা যাতে দ্রুত সরবরাহ করে। মূলত ভোগ্যপণ্য সহ বাল্ক আকারে আমদানিকৃত পণ্যবাহী মাদার ভেসেলগুলোর অবস্থান চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং গভীর সাগরে। লাইটারের জাহাজের মাধ্যমে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে পৌঁছে দেওয়া হয় দেশের বিভিন্ন নদীবন্দর এবং আমদানিকারক প্রতিষ্ঠানের ঘাটে। কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে পণ্যের দাম বাড়াতে জাহাজগুলো নিজেদের সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে থাকে। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। নয়াদিল্লির উপর থেকে নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন ট্রাম্প। 25% থেকে কমানো হলো 18%। জানালেন রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে ভারত। পবিত্র শবে বরাত আজ। আরবিতে একে বলা হয় লাইলাতুল বরাত বা সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্যমতে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। দেশের মসজিদগুলোয় অনুষ্ঠিত হবে নফল নামাজ ও দোয়া। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ নিশান। ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক পবিত্র রাত। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতের মাধ্যমে নিজেকে সঁপে দেন স্রষ্টার দরবারে। বান্দার আকুতি কবুল করতে প্রথম আসমানে নেমে আসেন মহান আল্লাহ। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতটি ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে পার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরদিন রোজাও পালন করেন কেউ কেউ। এই রাতে কাফের ও হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় জিকিরে মগ্ন থাকেন রাতব্যাপী। কেউ কেউ কবরস্থানে গিয়ে প্রিয়জনদের রুহের মাগফিরাত কামনা করেন। ইসলামিক স্কলাররা বলছেন শবে বরাত আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির সুযোগ। যার যত প্রত্যাশা, যার যত চাহিদা, সমস্ত কিছু রব্বে কারিমের কাছে চেয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। রব্বে কারিম প্রথম আকাশে এসে তার বান্দাদেরকে লক্ষ্য করে বিভিন্ন ভাষায় ডাকতে থাকেন। রব্বে কারিম অসংখ্য অগণিত গুনাহগারদেরকে এই রজনীতে ক্ষমা করে দিবেন। শবে বরাত নিয়ে অনেক কুসংস্কার রয়েছে হালুয়া রুটির প্রচলন, যা পালন করা শরিয়াহ সম্মত নয়। আতশবাজি, অতিরিক্ত আলোকসজ্জা থেকেও বিরত থাকার আহ্বান এই স্কলারের। হালুয়া, রুটি ইত্যাদি গোছল টোছল সব বিভিন্ন কিছু কুসংস্কারের কথা আমরা অনেক সময় অনেক ভাইদের মাধ্যমে জানতে পারি, যার কোনো বাস্তবতা নেই। এই ইবাদত বন্দিগির করতে যে কোনো ধরনের কুসংস্কারে আমরা লিপ্ত হয়ে যাব না। এলাকায় যে সমস্ত মা বোনেরা আছেন তারাও ইবাদত বন্দিগি করবে। মসজিদে যদি পুরোটা রাত এভাবে মাইক বাজতে থাকে তাহলে তাদেরও যেমন সমস্যা, ইবাদতের সমস্যা, এবং শিশু আছে, অসুস্থ ব্যক্তি আছে, তাদের জন্য সমস্যা। শবে বরাত মুসলমানদের জন্য কেবল একটি ধর্মীয় রাতই নয়, বরং মানবিক মূল্যবোধে ফিরে যাওয়ার এক অনন্য সুযোগ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 4.1 মাত্রার মৃদু ভূকম্প অনুভূত হয়েছে। ভোর 4:36 এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 175 কিলোমিটার দূরে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 150 কিলোমিটার। ভূকম্পটি মৃদু হওয়ায় এবং গভীরতা বেশি থাকায় বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন স্থানে ছোট ও মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হচ্ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। অতীতে নাটোরে নির্বাচন উৎসব মুখর ও আনন্দময় থাকলেও বিগত 3টি সংসদ নির্বাচনে সেই পরিবেশ ছিল না বলে দাবি প্রবীণ ভোটারদের। রাজনীতির মাঠে যেখানে অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন প্রত্যাশা। একদিকে প্রবীণ ভোটারদের দীর্ঘদিনের অর্জন আর অভিজ্ঞতা, আবার অন্যদিকে নবীনদের স্বপ্ন, প্রশ্ন আর পরিবর্তনের আকাঙ্ক্ষা। এই দুই প্রজন্মের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। আল মামুনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
দশকে নির্বাচন মানেই ছিল উৎসব। শুধু একটি পরিবার নয়, পাড়া ও মহল্লার মানুষ একযোগে যেতেন ভোট কেন্দ্রে। নারী পুরুষ ভোটারদের সঙ্গে শিশুরাও নতুন পোশাক পরে যেতেন সেখানে। অতীতে ভোট মানেই ছিল ঈদের আনন্দ। প্রবীণদের ভাবনায় রয়েছে স্থিতিশীলতা। তারা চান অভিজ্ঞ নেতৃত্ব, যারা এলাকার সমস্যা বোঝেন এবং দীর্ঘমেয়াদে সমাধান দিতে পারবেন এমন একজন জনপ্রতিনিধি। যখন আমি প্রথম ভোট দিতে চাই, আমরা দল ধরে ছেলে মেয়ে সবাই আমরা যেতাম। আর আমাদের যারা ছোট বাচ্চারা ছিল তারাও সবাই নতুন পোশাক পরতো, মনে হচ্ছে যে ঈদের বোধহয়। বিগত 17 বছর তো কোনো আমরা ভোট দিতে পারিনি। আবার গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য সব রাজনৈতিক দল একটি ভোটে অংশ নেবে আমরা আশা করছি। আমি চাই সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটা স্বাভাবিক ভোট। অন্যদিকে নবীন ভোটাররা বড় হয়েছেন ডিজিটাল বাংলাদেশ, সামাজিক যোগাযোগ মাধ্যম আর দ্রুত বদলে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে। নবীনদের চাওয়া কর্মসংস্থান, স্বচ্ছতা, জবাবদিহিমূলক রাজনীতি। আমার ভোটটি অবশ্যই তারুণ্যের প্রথম ভোট হিসাবে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমি চেষ্টা করব যে সব দিক বিচার বিবেচনা করে, সার্বিক দিকভাবে বিচার বিবেচনা করে যাকে প্রার্থী হিসাবে ভালো, তার কাজের মাধ্যমে যে শুধুমাত্র কাজ জনগণের পাশে দাঁড়াতে পারবে, আশা করি তাকেই ভোটটা দিব। নাটোরে 4টি আসনে 566টি ভোট কেন্দ্র রয়েছে আর মোট ভোটার সংখ্যা 14,59,784 জন। সময় সংবাদ, নাটোর। সারা দেশের মতো সিরাজগঞ্জেও বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া। চায়ের দোকানে গরম কাপে চুমুক দিতে দিতে সাধারণ মানুষের আড্ডায় জমে উঠছে নির্বাচন নিয়ে খোশ গল্প। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং উন্নয়ন বঞ্চিত সিরাজগঞ্জবাসী এবার চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। ভোটারদের প্রত্যাশার খবর জানাচ্ছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু। আমি আছি সিরাজগঞ্জ 2 আসনের শহরের মালছাপাড়া এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া মানুষের প্রত্যাশার কথা জানবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনীত হবেন তারা শহরকে এই যানজট মুক্ত করবেন, সিরাজগঞ্জের শিক্ষার মান উন্নয়ন করবে এমন প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই। আমাদের যে পরিবহনের সংখ্যা সেই তুলনায় আমাদের টার্মিনালটা অনেক ছোট। যারাই আসুক তাদের কাছে দাবি করব যে আমাদের এই টার্মিনালের পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটি ভরাট করে যেন টার্মিনালের জায়গাটা সম্প্রসারণ করা হয়। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নেই, আমাদের খুব কষ্ট হয়। একটা গ্যাস পাম্প আছে, আর একটা গ্যাস পাম্প তারা দিয়ে দিবে, এটা আমাদের তাদের কাছে। উন্নয়নমূলক কাজের মাধ্যমে উন্নয়নমূলক দুর্নীতি না হয়। সিরাজগঞ্জে এলাকা ভিত্তিক যে মারামারি, এটা প্রকট আকারে ধারণ করেছে। খুন, মারামারি, চাঁদাবাজি, ধর্ষণ এগুলো আগে বন্ধ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের 6টি আসনে প্রায় 60% ভোট কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ। তবে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা রিটার্নিং অফিস। সিসিটিভি ফুটেজ ছাড়াও থাকবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এবারেই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া ভোট গণনা নির্বিঘ্ন করতে নিয়োগ দেওয়া হয়েছে 17,000 ভোট গ্রহণ কর্মকর্তা। শাকির মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলছে প্রচার প্রচারণা। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসনও। রংপুর জেলার 6টি আসনে সিটি কর্পোরেশন ও 8 উপজেলা মিলে 873টি কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে ভোট গ্রহণের জন্য। এর মধ্যে 518টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা এবং মোতায়েন থাকবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। অন্যদিকে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় এবারে 10% অতিরিক্ত ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্র পর্যায়ে কারা কারা কাজ করবে এগুলো নিয়ে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিভিন্ন মিটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তাদেরকেও নিযুক্ত করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবারই সর্বোচ্চ সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির রংপুর সেক্টর কমান্ডার জানান, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে বিজিবি। সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই বলেও জানান তিনি। আমরা যাতে 4-5 মিনিটের মধ্যে যেন সমস্ত ভোট কেন্দ্রে যেতে পারি সেই ব্যবস্থা এবং প্ল্যানিং করা হয়ে গেছে।
এখন অন গ্রাউন্ডে আমরা সেটা কার্যকর করব। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তার পাশাপাশি অবৈধ অস্ত্র এবং বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় মামলার ভয়ে পলাতক 20টিরও বেশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রকাশ্যে না এলেও গোপনে প্রশাসনিক বিভিন্ন কাজে স্বাক্ষরের মাধ্যমে পথ ধরে রাখছেন তারা। চেয়ারম্যানরা না থাকায় ইউনিয়ন পরিষদগুলোতে ব্যাহত ও বিলম্বিত হচ্ছে নাগরিক সেবা, বন্ধ রয়েছে গ্রাম আদালতও। তবে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বিপ্লব ইসলামের রিপোর্ট। 2024 সালের 5 আগস্টের পর থেকে গাইবান্ধার 20টির বেশি ইউনিয়ন পরিষদে উপস্থিত হচ্ছেন না চেয়ারম্যানরা। মামলার ভয়ে দীর্ঘদিন পলাতক থাকলেও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে গোপনে স্বাক্ষর পাঠিয়ে নিজেদের পদ টিকিয়ে রাখছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, এসব ইউনিয়নের চেয়ারম্যান না থাকায় জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ সহ জরুরি কাগজপত্রে স্বাক্ষর করাতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে নাগরিকদের। দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে গ্রাম আদালত, ফলে স্থানীয় পর্যায়ে নিষ্পত্তিযোগ্য মামলাগুলো সরাসরি চলে যাচ্ছে বিচারিক আদালতে। 5 আগস্টের পরে একদিন এখানে উপস্থিত হয় নাই এবং আসে নাই। ঘুরে যাওয়া লাগে, অথবা দেখা যায় যে ফোন দিয়ে নিয়ে আসা লাগে। এটে যাও উঠে যাও, তাহলে আমরা মূর্খ মানুষ কোন জায়গায় যাবো আর কোন জায়গায় থাকবো। দুরবস্থার মধ্যে হয়রানি পেরেশানি। এগুলো কার্যক্রম না করতে পারি তাহলে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে কি লাভ হলো? সরাসরি যে কাজগুলো হওয়ার মতো ছিল বা হয়তো বা মানে প্রয়োজনশীল, সেগুলো তো অবশ্যই একটু বাধাগ্রস্ত হচ্ছে। গ্রাম আদালত এবং মাসিক মিটিং হলো উনি সেদিন আসেন, এসে বৈঠক করে চলে যান। একই কারণে বিড়ম্বনায় পড়ছেন ইউপি সদস্যরাও। চেয়ারম্যান সাহেব নাই বিধায় তারা মামলা করতে আসে না। এ পর্যন্ত অনেকদিন যাবত কোনো লোকজনে আসে না মামলা করতে। মানুষ হয়রানি হচ্ছে, সেবা পাচ্ছে না। মোট কথা একবারে গোটা ইউনিয়নের মানুষ অশান্তি, একমাত্র চেয়ারম্যান না থাকার কারণে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি এবং প্যানেল চেয়ারম্যানদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে এবং অচিরেই আমরা যে জায়গায় যেই ধরনের সমস্যাগুলো রয়েছে আমরা যে বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে সেগুলোকে পূরণের প্রচেষ্টা হাতে নিয়েছি। জেলা প্রশাসনের তথ্য মতে বিভিন্ন অভিযোগে গাইবান্ধার 81টি ইউনিয়নের মধ্যে 14টি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান দিয়ে পরিচালনা করা হচ্ছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। সোনালী মুরগির লতিরাজ, জয়পুরহাটের গর্ব আজ। এটি জেলা প্রশাসনের ব্র্যান্ডিং স্লোগান হলেও ধান ও আলু উৎপাদনেই যেন এ জেলার সুনাম বাংলাদেশে। তবে কৃষিতে সম্ভাবনার আলো জ্বালিয়ে রাখলেও কাঙ্ক্ষিত শিল্পায়ন ও মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় সেই সম্ভাবনা আজও পূর্ণরূপ পায়নি। পাশের জেলা বগুড়ায় গ্যাস সংযোগ আসলেও মাত্র 38 কিলোমিটার দূরত্বের জয়পুরহাটে না আসায় বিনিয়োগের পথ বন্ধ। অন্যদিকে একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত জয়পুরহাট চিনিকল বছরের পর বছর লোকসান গুণে এখন ধুঁকে ধুঁকে টিকে রয়েছে। এছাড়াও হাজারো মানুষের সম্ভাবনাময় কর্মক্ষেত্র জয়পুরহাট চুনাপাথর প্রকল্পেও উত্তোলনের অভাবে মাটির নিচেই পড়ে রয়েছে। গবেষকরা বলছেন প্রয়োজন বিশেষ পরিকল্পনার। জয়পুরহাটের সম্ভাবনা ও বঞ্চনার সেই চিত্র তুলে ধরছেন সহকর্মী শাহিদুল ইসলাম সবুজ। উর্বর মাটি, সবুজের রাজ্য, কৃষি সমৃদ্ধির জেলার নাম জয়পুরহাট। ধান ও আলুর প্রাণ বলা হয় যাকে, সেই জয়পুরহাট আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনার গল্প লেখার। 8,17,966 জন ভোটারের এই জেলার 80% মানুষের প্রধান পেশা এখনো কৃষি। দেশের অর্থকরী ফসলের এক বিশাল অংশ আসে জয়পুরহাট থেকে। ধান ও আলুর পাশাপাশি সোনালী মুরগি ও কচুরলতি এই জেলার অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু কৃষির এই প্রাচুর্য পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়ও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। ভালো ফসল হয় কিন্তু এগুলো আমরা বিক্রি করার সময় আমাদের ফসলের দাম পাই না, ন্যায্য মূল্য পাই না। আমরা যেন সঠিক সময়ে যে ফসলটা উৎপাদন করে কর্তন করি বা তুলি, এখানে যেন আমরা ন্যায্য মূল্য পাই, এটা আমার
কৃষক হিসেবে আমাদের দাবি, একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত জয়ফ্রাট চিনিকল বছরের পর বছর লোকসান গুণে এখন ধুকে ধুকে টিকে রয়েছে। এছাড়াও হাজারো মানুষের সম্ভাবনাময় কর্মক্ষেত্র জয়ফ্রাট চুনাপাথর প্রকল্প উত্তোলনের অভাবে মাটির নিচেই পড়ে রয়েছে। সেই সঙ্গে ঐতিহাসিক নান্দাইল দিঘি, আসরাঙ্গা দিঘি ও বিলের ঘাট পর্যটন শিল্প হিসেবে দাঁড় করানোর অপার সুযোগ থাকলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি। এই জেলায় ভারী শিল্পও তেমন একটি নেই, যে দু একটি আছে সরকারি পর্যায়ে সেগুলো কিন্তু মধ্যে পড়ে আছে। কমিউনিকেশন ব্যবস্থা কি আছে জেলার, অন্য জেলার কানেক্টিভিটি কি আছে, এবং জ্বালানি হিসেবে গ্যাসের যে প্রভাব, গ্যাস ছাড়া কিন্তু আপনি ভারী শিল্প করতে পারবেন না, সেটি কিন্তু আমাদের কাছে নেই। আমাদের এই জেলাকে আরও সমৃদ্ধ করার জন্য বেসিক শিল্পনগরী আমাদের দরকার। আমাদের শিল্পনগরী 2 করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং এটি বাস্তবায়ন হলে এই জেলায় শিল্প উদ্যোক্তা তৈরি হবে। জয়ফ্রাট সরকারি মহিলা কলেজ, পাঁচবিবি মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ, কালাই সরকারি মহিলা কলেজ, আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজ ও খেতলাল সরকারি সাইদ আলতাফুন্নেছা কলেজ জেলার উচ্চশিক্ষার বাতিঘর। দেশের অন্যান্য জেলায় যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, আমাদের জয়ফ্রাট জেলাকে কিন্তু সেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়নি, ফলে দীর্ঘদিন ধরে আমরা বঞ্চনার শিকার হয়ে আসছি। যেহেতু এটি একটি কৃষি প্রধান অঞ্চল, সুতরাং কৃষিভিত্তিক শিল্প যদি এখানে গড়ে তোলা যায় তাহলে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, সেই সাথে এই এলাকার মানুষের সার্বিক যে জীবন মান সেটারও উন্নয়ন হবে। ইতিহাস সমৃদ্ধ পাঁচবি উপজেলার লোকমান জমিদার বাড়ি, ঐতিহাসিক নান্দাইল দিঘি, আসরাঙ্গা দিঘি ও বিলের ঘাট পর্যটন শিল্পে উন্মোচন করতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। দেশের বাইরের খবর। ভারতের ওপর নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পর এই সিদ্ধান্ত নেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, ভারতের ওপর আরোপ করা 50% শুল্ক কমিয়ে 18% ধার্য করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ভারত এখন থেকে রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে। ভারত যুক্তরাষ্ট্র নতুন এই বাণিজ্য চুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2025 সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর ধারাবাহিকভাবে শুল্ক বাড়িয়েছিল। 2 এপ্রিল বেশ কিছু ভারতীয় পণ্যের ওপর 26% অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়, আর আগস্টে তা 50% পর্যন্ত বাড়ানো হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ভারতের রাশিয়ার তেল কেনা অব্যাহত থাকায় এটি ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে, তাই বাণিজ্য ঘাটতি বাড়ছে। তবে এবার ট্রাম্প জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার তেল কেনা ধীরে ধীরে বন্ধ করবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাড়াবেন। আর এই প্রেক্ষিতেই ভারতের ওপর নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পর এই সিদ্ধান্ত নেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, ভারতের ওপর আরোপ করা 25% শুল্ক কমিয়ে 18% ধার্য করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই পদক্ষেপে রাশিয়ার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত হঠাৎ সম্পূর্ণভাবে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না, এটি মূলত ধাপে ধাপে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী হবে। চুক্তি অনুযায়ী শুল্ক কমলে ভারতীয় রপ্তানি পণ্যের জন্য নতুন সুযোগ খুলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তৈরি পোশাক, চামড়া, কার্পেট, রত্ন ও ইলেকট্রনিক্স খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। ভারত যুক্তরাষ্ট্র নতুন এই বাণিজ্য চুক্তির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে $50 কোটি পণ্য কেনার পরিকল্পনা করছে ভারত। নাদিম মারজান, সময় সংবাদ। নারী দলের সাবেক অধিনায়ক জাহানার আলমের যৌন হয়রানির রিপোর্ট নিয়ে টালবাহানা করছে বিসিবির স্বাধীন তদন্ত কমিটি। কয়েক দফা সময় বাড়িয়ে নির্ধারিত 31 জানুয়ারির রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা জমা হয়েছে সোমবার। আর এসব কারণে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সবার আস্থা হারাচ্ছেন বলে মনে করছেন ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু। এছাড়া ব্যর্থতা আড়াল করতেই সাকিব আল হাসানকে দলে নেয়ার ইস্যু সামনে এনেছে বোর্ড। সমালোচনার ভয়েই গণমাধ্যম কর্মীদের বিসিবিতে ঢুকতে বিধিনিষেধ দিয়েছে বলেও মন্তব্য করেন বাবু। একটা ঘটনা আলোড়ন ফেলে দেয় পুরো দেশে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ এখনো আতঙ্ক নারী ক্রিকেটারদের মাঝে। সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেয় বিসিবি, তবে কয়েক দফা সময় বাড়িয়েও সেই বিচার আটকে আছে তদন্তের মারপ্যাঁচে। সরকারি অফিসে যিনি
31 জানুয়ারি ছিল জাহানারা আলমের যৌন হয়রানির ঘটনার স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন। এছাড়া ফিক্সিং ইস্যু, কোটি টাকার মাটি চুরির বিষয়টিও আটকে আছে তদন্তের বেড়াজালে। সবার আস্থা হারাচ্ছে না তো বুলবুল। আমাদের নারী ক্রিকেটারদের যেভাবে হেনস্থা করেছে সেটা যদি সুষ্ঠু বিচার করত তাহলে হয়তো কিছুটা হলো দেশের মানুষ এবং সাধারণ জনগণ ক্রিকেটের সাথে যারা জড়িত আছে তারা কিছুটা আস্থা ফিরে পেত। বাট তাদের প্রতি এখন দেশের মানুষের ক্রীড়াঙ্গনের কোনো আস্থা নেই। ফিক্সিংয়ের ইস্যুগুলি সঠিক রিপোর্টটা এখনো জনসাধারণের সামনে তুলে ধরতে পারেনি, তাদের সেই সৎ সাহস নেই। বিশ্বকাপে খেলতে না যাওয়া হুট করেই সামনে এসেছে সাকিব আল হাসান ইস্যু। বিসিবি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার কথা বললেও শোনা যাচ্ছে সেখানে নাম নেই সাকিবের। এখন প্রশ্ন, আদৌ কি সাকিব খেলতে পারবেন দেশের জার্সিতে, নাকি তিনি ব্যবহার হচ্ছেন বোর্ডকে বিতর্কিত ইস্যু থেকে বাঁচাতে? ঢাকার লিগের কি বেহাল অবস্থা, আন্তর্জাতিক ক্রিকেটের কি অবস্থা, এগুলি ঢাকার জন্য হঠাৎ করে সাকিব ইস্যু সামনে নিয়ে এসছে। যদি সাকিব এত ইম্পর্টেন্ট মনে করতো তার প্রথম থেকে তারা কেন এরকম সিদ্ধান্ত নিল না যে সাকিবকে সেন্ট্রাল কন্ট্রাক্টে নিয়ে আসবো, তাকে বাংলাদেশের আবার জার্সি পরাবো? এই সিদ্ধান্তগুলি তো তখন নেয়নি, হঠাৎ করে নেওয়া মানে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো একটি ঘটনা। ক্লাব ক্রিকেট নিয়ে জটিলতা, ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব, বিসিবিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। হুট করে বোর্ডের এমন সিদ্ধান্ত ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন এই ক্রীড়া সংগঠক। আমাদের সাংবাদিক ভাই বোনদের সেখানে যাওয়ায় প্রবেশ একদম নিষেধাজ্ঞা জারি করেছে। স্বাধীনতার পরে এখন পর্যন্ত কোনো বোর্ডের প্রেসিডেন্ট বা অন্য কেউ এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস করেনি। তাদের লেখনীতে আজকে ক্রীড়াঙ্গনের অনেক অবস্থান ভালো হয়েছে, তাদের অপকর্মগুলি তুলে ধরতে পারে এই ভয়ে হয়তো তারা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিশ্বকাপে না গিয়ে 3 দল নিয়ে বিসিবির অদম্য টি-20 কাপকে শাক দিয়ে মাছ ঢাকা মনে করছেন রফিকুল ইসলাম বাবু। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে না পারার কারণ হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অনভিজ্ঞতাকে দায়ী করছেন এই সংগঠক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারীদের অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটে জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরির নামে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল। কিছুক্ষণের পরে যোগ দেবেন কিশোরগঞ্জের জনসভায়। এই ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।